আজকে আমরা ডিএসসি 1 থিওরিটিক্যাল কালচারাল অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি এইখানে এই কোর্সের মধ্যে আমরা সাব ইউনিট 3 কনসেপ্ট অফ কালচারাল হার্ট রেলম কালচারাল ল্যান্ডস্কেপ এইগুলো আজকে আমরা পড়বো। এগুলো সবটা না, আজকে কনসেপ্ট অফ কালচারাল হার্ট এইটা আমরা জানবো। কনসেপ্ট অফ কালচারাল হার্ট বলতে কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি এটা তোমার যে সাংস্কৃতিক উৎসভূমি, হার্ট মানে হচ্ছে উৎসভূমি। আমরা জানি যে পৃথিবীর যে বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলোর বিকাশ ঘটেছিল বিভিন্ন সময়ে, সেগুলো পরিবেশের বিভিন্ন অনুকূল পরিবেশের উপর ভিত্তি করে সেই সমস্ত প্রাচীন সভ্যতাগুলোর প্রত্যেকটারই একটা নিজস্ব বৈশিষ্ট্য ছিল। এবং তোমরা দেখবে যে প্রাচীন সভ্যতাগুলো প্রায় সবই একটা নদী তীরবর্তী স্থানে বা একটা নদীমাতৃক যে সভ্যতা, নদী কেন্দ্রিক সভ্যতা, এরকম ভাবেই গড়ে উঠেছিল। এবং সেখানে প্রাচীন সভ্যতার কৃষি ছিল সেখানকার অধিবাসীদের একটা প্রধান উপজীবিকা। এই সমস্ত সভ্যতার যে সভ্যতার যে কেন্দ্রবিন্দু, সেখান থেকে সেই জায়গা সভ্যতার যে সংস্কৃতি, সেটা যখন সম্প্রসারণ ঘটছে নানা দিকে, হ্যাঁ, সেই গোটা বিশ্ব জুড়ে তার যে একটা আমরা সম্প্রসারণ দেখছি, যেই উৎসভূমি থেকে যে সেই সংস্কৃতিটার তোমার কি বলবো সম্প্রসারণ ঘটছে, সেই কেন্দ্রবিন্দুটাকে বলা হচ্ছে উৎসভূমি। অর্থাৎ ওই সাংস্কৃতিক যে উন্মেষ, সেটা ক্রমশ বিকাশ লাভ করছে যে স্থান থেকে, সেই স্থানটাকে বলা হচ্ছে সাংস্কৃতিক উৎসভূমি বা কালচারাল হার্ট। অর্থাৎ যেখানে where civilization first began, কোথায় যেখানে তোমার কোনো একটা সভ্যতা শুরু হয়েছিল। এগুলো সাধারণত যে আমরা দেখেছি কাস্টমস, ইনোভেশনস, আইডিওলজিস, এইগুলো কিন্তু বিভিন্ন এক একটা উৎসভূমির এক এক ধরনের কাস্টমস, ইনোভেশনস, এগুলো আইডিওলজিস এগুলো থাকে। তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধরনের উৎসভূমিগুলোর কিন্তু বৈশিষ্ট্যের পরিবর্তন আমরা লক্ষ্য করি। এই আর্লি হার্টস ফর্মড ইন এরিয়াস অফ সারপ্লাস, যেখানে সারপ্লাস রয়েছে, ইন হুইচ এগ্রিকালচার ফ্রিড সাম পিপল টু পারসিউ অকুপেশনস আদার দেন ফার্মিং। যেখানে তোমার কৃষিকাজ, সেই কৃষিকাজের যেখানে বিকাশ ঘটছে, সেই জায়গাগুলোতেই আমরা দেখতে পাচ্ছি কালচারাল হার্ট তৈরি হয়েছে। এখানে পৃথিবীর যে প্রাচীন যে কালচারাল হার্ট, সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মহাদেশের মধ্যে এক একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে রয়েছে। এবং সেইটা মোটামুটি সমস্তটাই প্রায় ওয়েস্টার্ন পার্টেই রয়েছে, কিন্তু একটা তোমার এশিয়ার যেটা, সেটা পূর্ব দিকে রয়েছে, আর আফ্রিকারও উত্তর পূর্বে একটা রয়েছে, আর বাকিগুলো সবই কিন্তু ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কন্টিনেন্ট এরকম ভাবে অবস্থান করছে। Cultural hearts are the centers of origin of ancient civilizations, which continue to inspire and influence modern societies of the world today. যার মাধ্যমে আমরা এই যে বর্তমান যে আমাদের আধুনিক সভ্যতা, সেই সভ্যতাগুলো কিন্তু এই প্রাচীন সভ্যতা থেকেই কিন্তু তারা যে সমস্ত তোমার ইনফ্লুয়েন্স গুলো রয়েছে বা ইন্সপায়ার করছে এই প্রাচীন সভ্যতাই আমাদের বর্তমান আধুনিক সভ্যতাকে। According to historians, there are 7 main cultural hearts of the world. এখানে 7, অনেক জায়গায় 8টা আছে, আবার আরো অনেকে ভেঙেছে, এক একটা হার্টকে আবার ভেঙে আরো হয়তো বাড়িয়েছে। মোটামুটি 7 main cultural heart. Certain conditions preceded the appearance of world's cultural hearts, all of them having common criteria. আমরা পৃথিবীর যে সমস্ত কালচারাল হার্ট গুলো দেখবো, সেখানে দেখা যাচ্ছে কিছু কমন ক্রাইটেরিয়া সবেতেই রয়েছে। কিরকম? সেই কমন ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে, প্রথম হচ্ছে হ্যাবিটেবল ক্লাইমেটিক জোন, যেটা আমাদের তোমরা ক্লাইমোগ্রাফ পড়েছো, সেখানে হ্যাবিটেবল এরিয়া, যে জায়গাটা আমরা আমাদের বসবাসের উপযুক্ত, সেই হ্যাবিটেবল
ক্লাইমেটিক জোন এটা কিন্তু সব হারতেই রয়েছে, অর্থাৎ মানুষ তার অনুকূল প্রাকৃতিক পরিবেশে সভ্যতা গড়ে তুলেছে। দ্য প্রক্সিমিটি অফ লার্জ রিভার বেসিনস, যেটা প্রথমেই আমি বলছিলাম যে নদী কেন্দ্রিক সভ্যতা, যেখানে নদীর যে অববাহিকার যে নিকটবর্তী অঞ্চলগুলো, সেই নিকটবর্তী অঞ্চলগুলোই কিন্তু প্রেফারেবল স্থান। সেই জন্য দ্য প্রক্সিমিটি অফ লার্জ রিভার বেসিনস and geographical isolations from other regions of the world by mountains, deserts or seas. কোন একটা একদম আইসোলেটেড এরিয়া যেটা অন্য রিজিয়ন থেকে একদম আলাদাভাবে অবস্থান করছে, কোনো তোমার কোনো পর্বতমালা, কোনো মরুভূমি, কোনো সমুদ্র বা সাগর, এটা দিয়ে যখন সেপারেটেড হয়ে মানে আলাদাভাবে অবস্থান করছে যে অঞ্চলটা, সেখানেই কিন্তু সেখানকার একটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য গড়ে উঠতে পারে। তাহলে এই কালচারাল হার্টকে আমরা অ্যাকচুয়ালি হার্টল্যান্ড বলতে পারি, মানে কেন্দ্রভূমি, কেন্দ্রবিন্দু, হার্টল্যান্ড। আর সোর্স এরিয়া, যেখান থেকে উৎস হচ্ছে, সংস্কৃতির উৎস হচ্ছে, ইনোভেশন সেন্টার, আ প্লেস অফ অরিজিন অফ এ মেজর কালচার, যে প্রধান যে সংস্কৃতিটা যেখান থেকে উৎস লাভ করছে, উন্মেষ ঘটছে, সেটা। মেজর কালচারাল হার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এটা বোধহয় এর আগের দিন তোমাদের আমি দিয়েছিলাম যে কোথায় কোথায় রয়েছে, যেরকম মেসোপটেমিয়াম কালচারাল হার্ট, ইজিপশিয়ান কালচারাল হার্ট, ইন্ডিয়ান কালচারাল হার্ট, চাইনিজ কালচারাল হার্ট, এজিয়ান গ্রিক কালচারাল হার্ট, আফ্রিকান, সুদান, সেন্ট্রাল আমেরিকান, এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি মেজর যে কালচারাল হার্টস গুলো পৃথিবীতে অবস্থান করছে সেগুলো। তার সেগুলোই আমরা একটু একটু করে পড়বো, যেরকম মেসোপটেমিয়া। এছাড়াও অনেকে এই কালচারাল হার্টটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করেছে, শুধুমাত্র যে এই কটা ভাগ, অনেক সময় এটা একটা প্রধান ব্রড যে ক্লাসিফিকেশন অনেকে করেছে উৎপত্তির ভিত্তিতে। এখানে আরেকটা আমাকে বলা উচিত ছিল প্রথমেই, যেটা হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মানবীয় ভূগোলবিদ কার্ল ও শয়ার, কার্ল ও শয়ার কিন্তু প্রথম এই কালচারাল হার্ট শব্দটি ব্যবহার করেছিলেন। সুতরাং এই নামটা তোমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। 1927 সালে তিনি এই সাংস্কৃতিক উৎসভূমি বা কালচারাল হার্ট শব্দের ব্যবহার করেছেন, কার্ল ও শয়ার। এটা হচ্ছে মানবীয় ভূগোলবিদ আমেরিকা যুক্তরাষ্ট্রের। সালটা কত বললেন? 1927, 1927। এই যে নির্দিষ্ট স্থানে, তার মতে আর কি, যে নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী একটা বিশেষ ধরনের যে সাংস্কৃতিক ভূদৃশ্য, যেটা এর আগে আমাদের সিলেবাসের ওখানে দেখছিলাম যে কালচারাল ল্যান্ডস্কেপ কথাটা আসছে, অর্থাৎ সাংস্কৃতিক ভূদৃশ্য গড়ে তুলছে। সেই যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জনগোষ্ঠী যে এক বিশেষ ধরনের সাংস্কৃতিক ভূদৃশ্য গড়ে তুলছে, সেই নির্দিষ্ট স্থানকেই বলা হচ্ছে সাংস্কৃতিক উৎসভূমি। সাংস্কৃতিক উৎসভূমিকে যে শ্রেণী বিভাগগুলো করা হচ্ছে, সেখানে উৎপত্তির ভিত্তিতে সাংস্কৃতিক উৎসভূমির শ্রেণী বিভাগ করা যায়। সেটা হচ্ছে একটা কৃষিভিত্তিক সাংস্কৃতিক উৎসভূমি বা এগ্রিকালচারাল হার্ট, যেখানে কার্ল ও শয়ারের মতে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে কৃষিকাজের উদ্ভব হয়েছিল, সেই সব অঞ্চলে সৃষ্ট সাংস্কৃতিক উৎসভূমিকে তিনি কৃষিভিত্তিক সাংস্কৃতিক উৎসভূমি বলে বলেছেন। কারণ কৃষিকাজের বিকাশের সাথে সাথেই কিন্তু এই সাংস্কৃতিক উৎসভূমির যে উন্নতি ঘটেছে, এবং মানুষের যে খাদ্য, বস্ত্র, বাসস্থানের যে সুবিধা যুক্ত কৃষি প্রধান অঞ্চলে যে এই কালচারাল হার্টের বিকাশ ঘটেছে, সেইগুলোর উপর ভিত্তি করে এবং সেই সমস্ত জায়গায় কৃষি অর্থনীতির উপর ভিত্তি করে এই সাংস্কৃতিক উৎসভূমিগুলো গড়ে উঠেছিল। আবার মানবীয় ভূগোলবিদ পিটার হ্যাগেট তার লিখিত গ্রন্থ জিওগ্রাফি আ মডার্ন সিনথেসিস, সেখানে তিনি 5টি কৃষিভিত্তিক সাংস্কৃতিক উৎসভূমির উল্লেখ করেছেন, যেরকম বলেছেন এশিয়া মাইনর, মধ্য আমেরিকান, উত্তর ইন্ডিয়ান সাংস্কৃতিক উৎসভূমি, আফ্রিকান, দক্ষিণ আফ্রিকা সাংস্কৃতিক উৎসভূমি। এইগুলোকে পিটার হ্যাগেট এটা কৃষিভিত্তিক যে কালচারাল হার্ট সেটা বলেছেন।
আবার পৌরভিত্তিক যে সাংস্কৃতিক উৎসভূমি, মানে প্রথমে আমরা কালচারাল হাবকে দুটো ভাগে ভাগ করতে পারি ব্রডলি। একটা হচ্ছে কৃষিভিত্তিক সাংস্কৃতিক উৎসভূমি, আর একটা হচ্ছে পৌরভিত্তিক, মানে আরবান হার্ট, আরবান কালচারাল হাব বা আরবানাইজেশন হার্ট বলতে পারো। যেখানে যে সমস্ত উৎসভূমিগুলিতে কৃষিকাজ ছাড়া যে অন্যান্য যে সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে, যেরকম তোমার ব্যবসা বাণিজ্য শিল্প, এর উপর ভিত্তি করে যে সমস্ত সংস্কৃতি গড়ে উঠছে, সেটাকে বলা হচ্ছে পৌরভিত্তিক সাংস্কৃতিক উৎসভূমি। হ্যাঁ, এই সমস্ত অঞ্চলে তোমার কৃষি অর্থনীতি কিন্তু এই আমরা তো জানি যে কোনো একটা শিল্প গড়ে তুলতে গেলে তার ভিত্তিটা হচ্ছে কৃষি। হ্যাঁ, সেই জন্য কৃষি অর্থনীতি হচ্ছে প্রধান চাবিকাঠি। তারপরে পরবর্তী পর্যায়ে সেটা আস্তে আস্তে শিল্প এবং বাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের সাথে যে আদান প্রদান শুরু হয়, বাণিজ্য শুরু হচ্ছে, বাণিজ্যের যে প্রসার ঘটছে, তার ফলে কিন্তু সংস্কৃতির যে ব্যাপন, যেটা কালচারাল ডিফিউশন বলা হয়, আস্তে আস্তে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। সেটা অ্যাকচুয়ালি নগরায়নের যে বিভিন্ন ধাপ, সেই নগরায়নের বিভিন্ন ধাপ অনুযায়ী সেটা কিন্তু বিকাশ লাভ করে। এখানে পৃথিবীর প্রধান যে পৌরভিত্তিক সাংস্কৃতিক উৎসভূমিগুলো, সেগুলোকে বলা হচ্ছে মেসোপটেমিয়া, নীল নদ অববাহিকা, সিন্ধু নদের অববাহিকা ও হোয়াংহো উই নদীর অববাহিকা, মেসো আমেরিকা। এগুলো হচ্ছে পৌরভিত্তিক সাংস্কৃতিক উৎসভূমি। এছাড়া আমরা আর একটা ব্রড ক্লাসিফিকেশন আছে সময়ের ভিত্তিতে সাংস্কৃতিক উৎসভূমির শ্রেণী বিভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে একটা প্রাচীন পৃথিবীর সাংস্কৃতিক ভূমি বা প্রাথমিক সাংস্কৃতিক ভূমি, আর একটা হচ্ছে নূতন বা পৃথিবীর নূতন, যেটা মডার্ন প্রাকৃতিক সাংস্কৃতিক উৎসভূমি। তা এই পুরো সাংস্কৃতিক উৎসভূমি যে ক্লাসিফিকেশনের একটা চার্ট আছে, ওটা আমি পরে তোমাদের স্ক্রিনশট করে দিয়ে দেবো। তাহলে এই যে প্রথম যেটা প্রাচীন পৃথিবীর সাংস্কৃতিক ভূমি, সেইগুলোর মধ্যে ভাগ আছে টাইগ্রিস ইউফ্রেটিস নদী অববাহিকা, যেটা মেসোপটেমিয়াম সভ্যতা, এটা মিশরের নীল নদ অববাহিকা, সিন্ধু নদের অববাহিকা, হোয়াংহো বা চীন সাংস্কৃতিক ভূমি, নাইজার অববাহিকা বা আফ্রিকান সুদান সাংস্কৃতিক ভূমি, আর এজিয়ান বা গ্রিক সাংস্কৃতিক ভূমি। আর অন্যদিকে নতুন যে পৃথিবীর প্রাকৃতিক বা মডার্ন যে পৃথিবীর প্রাকৃতিক উৎসভূমি, সেগুলোর মধ্যে যে মধ্য আমেরিকার যে আমেরিকার তো অনেক পরে আবিষ্কৃত হয়েছে, তোমরা নিশ্চয়ই এর আগে এভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থটে দেখেছো যে মধ্য আমেরিকা যে সাংস্কৃতিক ভূমি, সেটা হচ্ছে আধুনিক, যেখানে মায়া সভ্যতা, অ্যাজটেক সভ্যতা রয়েছে। পেরু, যেটা দক্ষিণ আমেরিকার পেরু ইনকা সভ্যতা বা পেরু আন্দিয়ান সাংস্কৃতিক উৎসভূমি, এইগুলো রয়েছে। তা সেইগুলোকে বলা হচ্ছে আধুনিক সাংস্কৃতিক উৎসভূমি। তাহলে পুরনো যেটা প্রাচীন সাংস্কৃতিক উৎসভূমির মধ্যে আমরা অনেকগুলো উৎসভূমি দেখছি। তার প্রথম হচ্ছে মেসোপটেমিয়া উৎসভূমি। এই মেসোপটেমিয়া শব্দটা এসেছে মেসো মানে হচ্ছে ইন বিটুইন বা মানে মিডল, সেই থেকে, এবং পটেমাস মানে হচ্ছে রিভার। এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী অববাহিকা, এটা খুব প্রাচীন, একটা প্রাচীনতম আমরা বলতে পারি। প্রায় 3500 খ্রিস্টপূর্বাব্দে এটা সূত্রপাত এবং সমাপ্তি হচ্ছে 539 খ্রিস্টপূর্বাব্দ। সেই জন্য গ্রিক মনীষীরা এই সাংস্কৃতিক উৎসভূমিকে মেসোপটেমিয়াম সভ্যতা বলেছেন। এই দুটো নদীর মধ্যবর্তী অঞ্চল, এই যে মেসো বলা হলো, সেই মেসো মানে এই যে টাইগ্রিস আর ইউফ্রেটিস, এই নদীর মধ্যবর্তী যে সভ্যতা, সেই জন্য এটাকে বলা হচ্ছে। তো এই প্রাচীন যে সভ্যতা, তার একটা অনুকূল পরিবেশ ছিল, যেটাকে তার চারপাশটা পর্বতময়, ওই যে বলছিলাম আইসোলেটেড ল্যান্ড সারফেস হতে হবে, তাই এটা একটা কিন্তু চারপাশে পার্বত্যময় অঞ্চল রয়েছে, এবং মেসোপটেমিয়া অঞ্চলটি অপেক্ষাকৃত নিম্নভূমি অঞ্চল, এবং এখানকার পরিবারগুলো ছিল তোমার পিতৃতান্ত্রিক পরিবার, এবং রাষ্ট্রতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখানে রয়েছে, এবং সমাজে নারীর অধিকার স্বীকৃত ছিল। এই সমাজে বিবাহ ব্যবস্থার প্রচলন ছিল, এবং এর অর্থনীতি কিন্তু মূল ভিত্তি ছিল কৃষি উৎপাদন। অর্থাৎ এখানে কৃষি উৎপাদন দেখো, এখানে যেটা তোমার টাইগ্রিস ইউফ্রেটিস রিভার সিস্টেম
সেখানে ফার্টাইল ক্রেসেন্ট বলা হয়েছে, মানে অর্ধচন্দ্রাকৃতির যে মানে উর্বর জমি সেটা এখানে রয়েছে। যে নিচু ভূমি বলা হচ্ছে নদীর মধ্যবর্তী অঞ্চল, সেটা যথার্থভাবেই সেটা উর্বর অঞ্চল হবে, যেটা মেসোপটেমিয়াটা এখন প্রেজেন্টে ইরাক, পার্টস অফ ইরান, টার্কি, সিরিয়া, কুয়েত, এই জায়গাগুলো। এখানে তোমরা ছবিটা দেখে বুঝতে পারবে যে এই যে মেসোপটেমিয়া, এই যে ইউফ্রেটিস, টাইগ্রিস, এই যে টাইগ্রিস নদী, আর এটা হচ্ছে ইউফ্রেটিস নদী। হ্যাঁ, এই টাইগ্রিস এবং ইউফ্রেটিসের মধ্যবর্তী এই জায়গাটা দেখো গ্রিন করে দেওয়া আছে, মানে কৃষি ভিত্তিক অঞ্চল এই অংশটাই রয়েছে। এটা হচ্ছে পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর দেখতে পাচ্ছ, ক্যাসপিয়ান সি। তাহলে এই জায়গাটা হচ্ছে এখানে ইরান, যেগুলো কুয়েত, ইরাক, এই বর্তমান যে টার্কি, এই জায়গাগুলোতে অবস্থান করছে। তা এইখানে দেখা যাচ্ছে যে অনেক সেঞ্চুরি ধরে যে সমস্ত ট্র্যাডিশনস, সেগুলোর একটা মানে তোমার অ্যামালগামেশন হচ্ছে, একত্রীকরণ হচ্ছে, এবং যেখানে ইমার্জেন্স অফ এগ্রিকালচার ইন দ্য ফার্টাইল সয়েলস, ওই যে এই দুটো নদীর যে উর্বর জমি সেখানে কৃষিকাজ হচ্ছে, সেজন্য যে আর্লি সেটেলমেন্ট, সেটা হচ্ছে জেরিকো, এটা হচ্ছে দ্য সিটি, জেরিকো সিটি, দ্য লংগেস্ট হিস্ট্রি অফ দ্য কন্টিনিউয়াস হিউম্যান হ্যাবিটেশনস। এখানে কিন্তু একদম মানুষের যে বসবাস স্থল, আবাসস্থল, সেই আর্লি সেটেলমেন্টস, জেরিকো, এটা নগর সেখানকার। The unified Egypt became the next milestone in the formation of powerful cluster of culture. এরপরই আমরা দেখছি ইজিপ্ট, ইজিপ্টের মধ্যে রয়েছে যেটা the commerce in the area in the lower reaches of the Nile, north of the Arabian Peninsula and Mesopotamia. এই জায়গাগুলোতে আস্তে আস্তে কিন্তু সভ্যতার বিকাশ হতে শুরু করলো। এই মেসোপটেমিয়ার মধ্যে আরো কিছু কয়েকটা ভাগ আছে। মেসোপটেমিয়া সভ্যতাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেরকম সুমেরীয় সভ্যতা, ব্যাবিল, আচ্ছা আমি এগুলোকে একটু লিখে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সুমেরীয় সভ্যতা, এই মেসোপটেমিয়া একে আবার কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। সুমেরিয়ান civilization. Number 2, the Babylonian. Number 3, Assyrian. এই সভ্যতা, এই তিনটে সভ্যতার মধ্যে যে সুমেরীয় যে সভ্যতা, সেটা তোমার ওই মেসোপটেমিয়ার উত্তরাংশে যে আক্কাদ আর দক্ষিণাংশ সুমের, সেই সুমেরকে কেন্দ্র করেই কিন্তু এই আনুমানিক প্রায় 3500 বছর আগে এইটা মেসোপটেমিয়া নামে এক উন্নত সভ্যতার সৃষ্টি হয়। এবং এই সুমেরবাসী কিন্তু আদি মেসোপটেমিয়ার জনক, এখানেই প্রথম হয়। তারা জাতিতে অ্যাসেমেটিক বলে পরিচিত, এবং এই উপত্যকাটাতে, যেখানে নদী উপত্যকা রয়েছে, এখানে স্থায়ীভাবে তারা বসবাস করতে থাকে। সমাজ এবং সভ্যতার দিক দিয়ে যে সমস্ত অনগ্রসর এই সেমেটিক শাখাটি স্থানীয় যে সুমেরীয়দের ঘর বাড়ি তৈরি, জলসেচ, হ্যাঁ, তার উপর হচ্ছে লিখন পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করে। এবং এই যে প্রাচীন যে সমস্ত সুমের অধ্যুষিত যে প্রাচীন বেষ্টিত নগর ছিল, কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে তারা বসবাস করত। এখানে তোমার যে সমাজে অর্থনৈতিক যে কাঠামো জটিলতা, সেখানে সেরকম কোনো জটিলতা, বেড়া জালে সেরকম ছিল না, সহজ সরল একটা জীবন ছিল। বাণিজ্য ছিল কিন্তু এখানে সুমেরীয়দের দ্বিতীয় অর্থনৈতিক উৎস। প্রথমটা তো
কৃষিকাজ, দ্বিতীয় অর্থনৈতিক হচ্ছে বাণিজ্য। মানে সেখানে অভ্যন্তরীণ এবং বৈদেশিক দু ধরনের বাণিজ্যই চালু ছিল, এবং বাণিজ্যে বেসরকারি উদ্যোগকে আরো বেশি মানে উৎসাহিত করা হতো, যাতে সরকারের উপর সেরকম চাপ না পড়ে। তাই সমুদ্র এবং স্থলপথে সুমেরীয়রা ওই বিভিন্ন ধরনের স্টোনস, নীলকান্ত মণি, লাল পাথর বা অন্যান্য পাথর, কাঠ, এগুলো আমদানি করতো। আবার বয়নজাত দ্রব্য, অলংকার, যুদ্ধের অস্ত্র, এগুলো রপ্তানি করতো। এবং সুমেরীয়রা বহু দেবদেবীতে বিশ্বাসী ছিল। তাদের কিছু দেবদেবী ছিল এবং তাদের অবদান লিখন পদ্ধতির আবিষ্কার, তাদের যে চিত্রকলা, সেই চিত্রকলা আবিষ্কার তাদের মধ্য থেকে আমরা দেখতে পাই। আর ব্যাবিলনিয়ানটা ছিল দক্ষিণ মেসোপটেমিয়ার ফোরাত নদীর পূর্ব দিকে ব্যাবিলন যে শহর, সেই ব্যাবিলন শহর থেকে কিন্তু ব্যাবিলনিয়ান সভ্যতার বিকাশ। এটা তোমরা ইতিহাসে পড়েছো বিভিন্ন সময়ে। এবং এখানে চিত্রলিখন পদ্ধতি অপেক্ষাকৃত উন্নত ছিল, এবং এখানে প্রায় ব্যাবিলনি যে ভাষা, সেই ব্যাবিলনি ভাষা ছিল 300 ধ্বনি চিহ্ন বিশিষ্ট, এই ধরনের আছে। আবার সূর্যদেব ছিল তাদের শ্রেষ্ঠ দেবতা, এবং ব্যাবিলনের বিখ্যাত শূন্য উদ্যান পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম ছিল। তাহলে শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু ব্যাবিলনিয়ারা উন্নত ছিল। বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন বিদ্যা, জ্যোতিষশাস্ত্র, অঙ্কশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্রে তাদের কিন্তু অতুলনীয় পারদর্শিতা ছিল। এগুলো তোমরা বোধহয় এনশিয়েন্ট যে কালচারাল, এনশিয়েন্ট যে জিওগ্রাফিক্যাল থটে এগুলো অনেকটাই হয়তো পড়েছো। যেরকম তোমার প্রাচীনকালে দশমিক সংখ্যা পদ্ধতির যে গণনা, সেটাও কিন্তু ব্যাবিলন থেকেই প্রসার লাভ করেছে। আবার সূর্য ঘড়ি বা জল ঘড়ির সাহায্যে তারা সময় নিরূপণ করত। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ সম্পর্ক তাদের ধারণা তৈরি ছিল। আর অন্যদিকে 3 নাম্বার যেটা অ্যাসিরীয় সভ্যতা, অ্যাসিরিয়ান সিভিলাইজেশন, সেখানে মেসোপটেমিয়ার উত্তর দিকে যে সভ্যতার বিকাশ ঘটছিল সেটাই হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। এখানে অ্যাসিরীয় মানে হচ্ছে আসুর থেকে সুজলা সমতল ভূমি, অর্থাৎ ভীষণ উর্বর যে সুজলা সুফলা যে সমতল ভূমি, উন্নত এখানকার, এটা কৃষিকাজটা উন্নত ছিল। সেখানে এই অ্যাসিরীয় সভ্যতা বিকাশ ঘটেছে। সেখানে তোমার ব্যাবিলনীয় সভ্যতা দ্বারা প্রভাবিত হলেও এই সভ্যতার কিন্তু নিজস্ব যে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, কারুশিল্প, সেগুলোর ক্ষেত্রে কিন্তু মৌলিক উদ্ভাবনী ক্ষমতা রয়েছে। এই অ্যাসিরীয়রা প্রথম দিকে ব্যাবিলনের যে কিউনিকর্ম যে লিপির ব্যাপক ব্যবহার করে, এবং আর্মেনিয়া ভাষাতেও বেশ ব্যবহার করে। আস্তে আস্তে এগুলোর মানে তোমার চতুর্দিকে যে কালচারাল ডিফিউশন ঘটছে, এবং এশিয়ার প্রথম গ্রন্থাগার যেটা তোমার নিনেভায়, প্রথম গ্রন্থাগারকে এশিয়ার প্রথম গ্রন্থাগার বলা হচ্ছে, যেখানে তোমার প্রায় 22,000-এর বেশি তোমার কাদার যে চাকতি, সেই চাকতির পুস্তক, মানে এখন যে আমরা বই দেখছি সেটা আগে কাদার উপরে ওই লেখা ছিল, তো চাকতি, কাদার যে চাকতি তার উপরে লিখে লিখে সেগুলো এক একটা পুস্তক, সেই রকম পুস্তক কিন্তু ছিল। ম্যাম, তার হ্যাঁ বলো ম্যাম এশিয়ার শোনা যাচ্ছে প্রথম না? গ্রন্থাগারের নাম কি বললেন? হ্যাঁ ম্যাম, শোনা নিনেভা, যাচ্ছে। নিনেভা, রাজা আশুর বাণীপাল প্রতিষ্ঠিত নিনেভায় যে গ্রন্থাগার রয়েছে সেটা হচ্ছে এশিয়ার প্রথম গ্রন্থাগার। রাজা আশুর বাণীপাল তিনি এই নিনেভায় গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করেছিলেন। তখন কিন্তু এই কাদার চাকতি, কাদার চাকতির যে পুস্তক সেটা। এবারে আমরা আসবো নীল নদের অববাহিকা, দ্য নাইল রিভার ভ্যালি, যে মিশরের নীল অববাহিকা বা মিশরীয় সাংস্কৃতিক উৎসভূমি, সেটা প্রায় 2950 থেকে 525 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে এই মানে কালচারাল হাটটা বিকাশ হয়েছিল। এটা তোমার এই মিশরের নীল অববাহিকার সভ্যতা তোমরা এই ইতিহাসেও পড়েছো, ভূগোলেও বিভিন্ন সময় পড়েছো, এবং এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম সভ্যতা নীল নদের অববাহিকাকে কেন্দ্র করে যেটা হয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে যে মানুষ কিন্তু মানে পরিবারবদ্ধ আকারে বসবাস করতো, এবং সমাজ ব্যবস্থা ছিল স্তরীভূত সমাজ, এরকম অভিজাত শ্রেণী, মধ্যম শ্রেণী, নিম্ন শ্রেণী, এরকম ভাবে একটা স্তর বিন্যাস
ছিল সেখানে। যেহেতু এই সভ্যতার প্রাণ শক্তি ছিল এই নীল নদের পলি এবং জল, সেই জন্য এখানে কৃষিকাজ প্রধান, তার সাথে দুগ্ধ উৎপাদন, মৎস্য শিকার, এই সমস্ত গুলো এখানকার উপজীবিকা ছিল। এছাড়াও কিন্তু বাণিজ্য, এই জলপথে বাণিজ্য হতো এই সময় এখানে, যেটা মানে নীল নদীকে কেন্দ্র করে জলপথে যে বাণিজ্য, সেখানে বস্ত্র শিল্প, ধাতব শিল্প, কাঁচ শিল্প, পশরা শিল্প, মৃৎশিল্প, অলংকার শিল্পের বিকাশ ঘটেছে। এখানেও বর্ণমালা এবং লিখন পদ্ধতির আবিষ্কার হয়, সাহিত্য, সঙ্গীত প্রভৃতির বিকাশ ঘটছে। স্থাপত্য শিল্পে মিশরীয় স্থপতিদের অসামান্য অবদান লক্ষ্য করা যায়। এখানকার মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য যে লিপি, মানে অক্ষর আবিষ্কার হলো। এর আগে তো এরকম বিভিন্ন চিত্রের মাধ্যমে হচ্ছিল, এবারে লিপি বা অক্ষর আবিষ্কার হলো। সেই প্রায় 24টি ব্যঞ্জন বর্ণের যে বর্ণমালা আবিষ্কার তারা করেছে, এবং প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করতো, সেই তাকে বলা হতো চিত্রলিপি। এই চিত্রলিপিকে বলা হয় হাইরোগ্লিফিক বা পবিত্র অক্ষর। এই চিত্রলিপিগুলোকে কি বলা হচ্ছে? হাইরোগ্লিফিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিশরের যে মূল অর্থনীতি সেটা হচ্ছে কৃষি নির্ভর। এছাড়াও মানে দ্বিতীয় যে উপজীবিকা, সেখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, চাষাবাদ যেরকম হচ্ছে তার সাথে সাথে সেই উৎপাদিত ফসলের মধ্যে এখানে রয়েছে গম, যব, তুলা, পেঁয়াজ, এসব রয়েছে। আর মিশরীয়রা বিভিন্ন দেশ থেকে স্বর্ণ, রৌপ্য, হাতির দাঁত, কাঠ ইত্যাদি আমদানি করত। আর উৎপাদিত যে সমস্ত গম, লিনেন কাপড়, মাটির পাত্র, এইগুলো সব বাইরে রপ্তানি হতো। এখানে একটা ধর্মীয় বিশ্বাস এদের মধ্যে ছিল, এবং বিভিন্ন চিত্রশিল্পের সূচনা, বিভিন্ন সমাধি, মন্দির, সেগুলো খুব সুন্দরভাবে সাজানো হতো। সেই তাদের প্রিয় রং ছিল সাদা কালো। তাদের যে সমাধি, পিরামিড, মন্দির, এই সমস্ত গুলোতে তারা চিত্রশিল্পীরা মিশরীয় যে আর্ট, সেই অসাধারণ ছবি তারা কিন্তু সেখানে রাখতে, এবং তাদের যে ধর্মীয়, সামাজিক, পারিবারিক জীবনের যেগুলো কাহিনী, সেগুলো কিন্তু সেখানে ফুটে উঠতো। এখনো দেখবে বিভিন্ন জায়গায় যে সমস্ত ট্রাইবাল কালচার রয়েছে, সেখানেও বাড়িতে মাটির দিয়ে বিভিন্ন আর্ট তারা করে রাখে। মানে সেই আর্ট গুলো কিন্তু অ্যাকচুয়ালি তাদের জীবনের কাহিনীটাই সেখানে ফুটে ওঠে। তাহলে এই যে প্রাচীন সভ্যতা, মিশরের যে ভাস্কর্য শিল্পে একটা কিন্তু অসাধারণ ছাপ রাখে। পরবর্তীকালে সেগুলো কিন্তু বর্তমানে যে আর্ট, সেগুলো কিন্তু এই সমস্ত জায়গা থেকে এসেছে। বিভিন্ন মানুষ, অথচ বিভিন্ন জীবজন্তু, এই সমস্ত কিছুই তাদের আচার অনুষ্ঠান, বিভিন্ন মতাদর্শ, সেইগুলো কিন্তু এক ধরনের ধর্মীয় শিল্পকলাতে পরিণত হয়েছে। তা এখানকার যে ভাস্কর্য গির্জার হচ্ছে, সেটা হচ্ছে স্ফিংস। স্ফিংস হচ্ছে এমন একটি মূর্তি যার দেহটা সিংহের মতো আর মুখটা মানুষের মতো, সেটাকে বলা হচ্ছে ওদের একটা ভাস্কর্য। সেটা মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও, ফারাও পিরামিড, এবং মন্দিরগুলোতে ভাস্কর্য যে স্থাপত্য, তার একটা সুন্দর নিদর্শন সেখানে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা নাইল রিভার অববাহিকার ছবিটা একটু দেখে নিই। যে মেডিটেরিয়ান সি, যেটা ভূমধ্য সাগর, আর এই দেখো এখানে নীল নদ, এখানে গিয়ে ওই এখানে ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয়েছে। আর রেড সি, লোহিত সাগর এখানে রয়েছে। তাই এই নীল নদকে, নাইল রিভারকে কেন্দ্র করে দেখো অসংখ্য যে বসতি স্থাপিত হয়েছে, যেগুলো পরবর্তীকালে নগরে পরিণত হচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে ইজিপ্ট, লিবিয়া, সুদান, এই জায়গাগুলো আমরা এখানে দেখছি। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাই যে সমস্ত এই যে নাইল রিভারের কে কেন্দ্র করে মিলেট, রাই, এইগুলো বেশি শস্য উৎপাদিত হতো। রিচ হারভেস্ট, খুব বেশি পরিমাণে উৎপাদিত হচ্ছিল মিলেট আর রাই। এখানকার পপুলেশন গ্রোথ কিন্তু ভালোই ছিল, যেহেতু কৃষিকাজ খুব উন্নত ছিল, সেই জন্য এখানকার পপুলেশন গ্রোথকে কিন্তু সেটা সাপোর্ট করছে, যার ফলে সেখানে কিন্তু ভালো বসতি তৈরি হয়েছে। এবং এরা কি হচ্ছে, অবজারভেশন অফ দ্য মুন অ্যান্ড দ্য সান রোটেশন সাইকেলস allowed the ancient Egyptians to form a pattern of time and calculate the number of days.
এই যে সময় এবং দিনের যে গণনা, সেই কমপ্লিট সাইকেল অফ স্টার্স রোটেশন, কিভাবে নক্ষত্রগুলো আবর্তন করছে, সেই পরিক্রমণ করছে, সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু এই ইজিপশিয়ানরাই প্রথম এটা টাইম এবং সময় এবং এটা সম্পর্কে ধারণা দেয়। এবার আমরা দেখতে পাচ্ছি যে দ্য ইন্দাস রিভার ভ্যালি বা সিন্ধু সভ্যতা, এটাও তোমার প্রায় 8500 BC। ভারতের প্রথম নগর সভ্যতা, এটাকে আমরা বলি ভারত এবং পাকিস্তানের অন্তর্গত সিন্ধু নদীর তীরে এই সিন্ধু সভ্যতার বিকাশ লাভ করেছিল এবং এর মধ্যে প্রথম আবিষ্কৃত হয়েছিল সিন্ধু সভ্যতার যে কেন্দ্রগুলো, তার মধ্যে যে হরপ্পা, সেই জন্য এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। আর একটা ছিল মহেঞ্জোদারো। হরপ্পা মহেঞ্জোদারোর কথা তোমরা আগে অবশ্যই শুনেছো, যেটা 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি, জন হাবার্ট মার্শাল এবং মাধব স্বরূপ ভাটস। যদিও এই হরপ্পা সভ্যতার খোঁজ শুরু হয়েছিল অনেক আগেই। আর 1922 সালে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এছাড়া ইতিহাসবিদ জন মার্শাল এর মতে সিন্ধু সভ্যতার সময় ছিল মানে এই সময়কালটা বিভিন্ন সময়ে ভ্যারি করে, তো এক একজনের সময়ে। তার মতে ছিল, জন মার্শালের মতে 3250 থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়। এখানেও দেখা যাচ্ছে নদী কেন্দ্রিক যে সভ্যতা, যে সমাজ গড়ে উঠছে, সেখানে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত ছিল। এখানে বিভিন্ন ধরনের শিক্ষিত শ্রেণী, যোদ্ধা, ব্যবসায়ী, কারিগর, শ্রমজীবী, এরকম বিভিন্ন শ্রেণী বিন্যাস কিন্তু এখানে ছিল। এখানকারও প্রধান অর্থনীতি হচ্ছে কৃষি, কৃষিজীবী মানুষ, এবং এদের প্রধান খাদ্য ছিল গম এবং বস্ত্র বয়ন শিল্পের বিকাশ ঘটেছিল। এখানে বিজ্ঞান আস্তে আস্তে উন্নতি করছিল এবং এই সময় যে পরিমাপ পদ্ধতি, যে মেজারমেন্ট করার যে পদ্ধতি, সেটা আবিষ্কার হয়। এবং হরপ্পা এবং মহেঞ্জোদারোর যে নগর সমূহের যে গঠন, সেই গঠন থেকে আমরা নগরের সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারি। নগরের রাস্তাঘাট কিরকম হতে পারে, হ্যাঁ, সেই সম্পর্কে একটা ধারণা হয়। প্রথম আমরা তো এই সিন্ধু অববাহিকার তুমি ক্লাইমেটটাকে দেখো, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি শুষ্ক অঞ্চল। হ্যাঁ, এখানকার দক্ষিণের অংশটা প্রায় মরুভূমি বলা চলে, কিন্তু কৃষিকাজ ছিল জলসেচের উপর, যেহেতু ইন্দাস নদী থেকে বা সিন্ধু নদী থেকে জলসেচের উপর নির্ভরশীল ছিল এবং যে বন্যা হতো তার ফলে যে উর্বর পলির সঞ্চয় করতো, সেই তার থেকে এখানকার এটা কৃষিকাজটা হতো। অর্থাৎ এখানে সেচ ব্যবস্থার একটা উন্নয়ন, আমরা জলসেচটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটছে। এটা যদিও কৃষিকর্মের ভিত্তিতে গড়ে উঠেছিল, তাও এটা একটা নগর এবং বাণিজ্য ভিত্তিক সভ্যতা, যেখানে অভিজাত এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন যে নগর সংস্কৃতি, সেই নগর সংস্কৃতির আমরা এখানে নগর ব্যবস্থার একটা নিদর্শন এখান থেকে আমরা পাচ্ছি। সেখানকার যে নগরায়ন পরিকল্পনা কিন্তু প্রায়শই আলোচিত হয়ে থাকে, যে আমাদের প্রাচীন যে নগর ব্যবস্থা কিরকম ছিল, মানুষের যে জ্ঞান ছিল সেই সময়, একটা পৌর সরকার গড়ে তোলার যে একটা প্রবণতা, সেখানে স্বাস্থ্য সচেতনতা যেরকম গুরুত্ব পাচ্ছে, সেরকম নাগরিকদের ধর্মীয় রীতিনীতি পালনের সুবিধা অসুবিধার দিকেও কিন্তু সেখানে তাদের নজর ছিল। এবার এখানে যে সমস্ত নগর পরিকল্পনার বিভিন্ন নিকাশি ব্যবস্থা, নগর পরিকল্পনায় নিকাশি ব্যবস্থা, যেটা সিওয়েজ, যেটা সেটা নিকাশি ব্যবস্থার বন্দোবস্ত ছিল এবং শহরে বাড়ির মধ্যে স্বতন্ত্র কূপ থেকে জল তোলা হতো, মানে জলের ব্যবস্থা। যে আগে কি ছিল, নদী থেকে জলের যে ব্যবস্থা হতো, এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে জলের, কোনো কোনো ক্ষেত্রে একাধিক বাড়ি একটা সার্বজনীন কূপ থেকেও জল নিত। আবার স্নানের জন্য নির্দিষ্ট ঘর থেকে নালা পথে, যেটা আমরা একটা পাইপ লাইনের মাধ্যমে বর্জ্য জল নর্দমার দিকে পাঠানো হতো। যে এই যে ঢাকা নর্দমাগুলি শহরের প্রধান মানে এইগুলো, এই যে ঢাকা নর্দমার ব্যবস্থা, মানে তোমার বর্জ্য জলের বেরিয়ে যাওয়ার যে পরিকল্পনা, এগুলো কিন্তু তখনকার সময় যে হয়েছিল সেটা সত্যি প্রশংসনীয়। সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
হ্যাঁ, এখানে শস্যাগার ছিল, গুদাম, এবং ইট নির্মিত যে মানে ইট নির্মিত স্থাপত্য কলার পরিচয় আমরা এখানে পাই, যে আগুনে পোড়ানো যে ইট, হ্যাঁ, পাথরের মন্দির, সমাধি স্থান, শিক্ষায়তন, রাস্তাঘাট, এগুলো সব কিন্তু, অর্থাৎ এখানে একটা সুবিন্যস্ত যে নগর সভ্যতা, শাসন ব্যবস্থার চিত্রলিপি, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। এবং এদের পোশাক পরিচ্ছদের মধ্যেও যে ওই মানে কার্পাস সুতোর যে বস্ত্র, চাদর, এইগুলো রয়েছে। এবং অলংকার ধারণ করা, সোনা, রূপা, এই ধরনের মূল্যবান অলংকার, হ্যাঁ, সেগুলোর কিন্তু ব্যবহার, তারা চিরুনি, আয়না, এগুলোর ব্যবহার হয়েছে। পরবর্তীকালে অবশ্য আর্যদের আক্রমণে এই সভ্যতা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। তাহলে এখানে এই যে রিচ ময়েশ্চার ফ্লাড প্লেন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এর যে ডেভেলপমেন্টটা, হ্যাঁ, এখানকার যে সামাজিক সভ্যতার যে বিকাশ ঘটেছিল সেটা দেখতে পাচ্ছি। এটা লোকেশনটা যদি আমরা দেখি, দেখো ভারতের পশ্চিমাংশে এবং পাকিস্তানের পূর্বাংশে, এই জায়গাটায় সিন্ধু নদের অববাহিকাতে এই সভ্যতা, সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। এখানে টেক্সটাইলের কথা তো আমি আগেই বলছিলাম, যে কটন প্রসেসিং যে হয়েছিল, সেটা আর্লিয়েস্ট টেক্সটাইলস ডেভেলপমেন্ট এখানে কিন্তু হয়েছে। সুতরাং এটার একটা কালচারাল ইনফ্লুয়েন্স এখানে কিন্তু ভীষণভাবে আমরা দেখতে পাচ্ছি। উই মানে হোয়াংহো নদীর যে সেটা, উই এবং হোয়াংহো, এই দুই নদীর মানে উপত্যকায়, যে নর্দার্ন চাইনাতে যে তোমার সাংস্কৃতিক যে উৎসভূমি সৃষ্টি হয়েছিল, সেইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা আস্তে আস্তে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে পরবর্তীকালে, ইন্টু সাউথ ইস্ট এশিয়া, ইন্টু ইন্দোনেশিয়া, ইন্ডিয়ান ওশিয়ান, টু দা আইল্যান্ড অফ শ্রীলঙ্কা, এদিকে। এটা প্রায় অ্যারাউন্ড 2200 বিসি, বিফোর ক্রাইস্ট, এইরকম সময়ে। এটা নিয়ে অবশ্য আমি তোমাকে আগেই বললাম, কোথাও 1500 আছে, কোথাও 1000 বছর আগে আছে, এরকম একটু হেরফের আছে। সেই চীন সভ্যতা যে প্রাথমিক পর্যায়ে এই অবস্থানটা লক্ষ্য করো, এখানে ইয়োলো রিভার বা যেটা হোয়াংহো রিভার, আর এটা যে উই রিভার, এই দুটি রিভারের মধ্যবর্তী স্থানে এই তোমার সভ্যতা, চীনা সভ্যতা, যেটা চীনা সাংস্কৃতিক উৎসভূমির বিকাশ ঘটেছিল। এখানে প্রথম মাতৃতান্ত্রিক সমাজ থাকলেও পরবর্তীকালে সেটা পিতৃতান্ত্রিক সমাজ হয়, এবং এখানেও আমরা স্তরীভূত সমাজ ব্যবস্থা লক্ষ্য করি। এবং এখানকার যে নোম্যাডিক যে লাইফস্টাইল, সেটা প্রায় নিওলিথিক রেভলিউশন আমরা বলতে পারি। সেই লাইফস্টাইল টু সয়েল কাল্টিভেশন, এটা একটা মানে একদম নোম্যাডিক থেকে সয়েল কাল্টিভেশন, এইরকম একটা ট্রানজিশন পিরিয়ড, সেইখানে এই সভ্যতার বিকাশ ঘটে। এটাও যেহেতু নদী কেন্দ্রিক সভ্যতা, সেজন্য এখানেও কিন্তু ওই কৃষিজীবী, এখানকার অধিবাসীগণ মূলত কৃষিজীবী ছিল, এবং কৃষি অর্থনীতি রয়েছে। তার সাথে সমাজে পশুপালন পদ্ধতি, বস্ত্র শিল্প, ধাতব শিল্প, মৃৎ শিল্প, নির্মাণ শিল্প কিন্তু যথেষ্ট উন্নত লাভ করছে। ব্যবসা বাণিজ্যও যথেষ্ট উন্নতি লাভ করছে। এখানকার ওদের যে ভাষা বলার মাধ্যম, সেটা হচ্ছে সাং ভাষা, পরবর্তীকালে সেটা চীনা ভাষা, চাইনিজ ল্যাঙ্গুয়েজ বলে যেটা আমরা বেশিভাবে জানি। সেখানে সেই কৃষি পরিবারে গৃহপালিত পশুর আধিক্য রয়েছে। কারুকাজ শিল্প, কারুশিল্পে তাদের যথেষ্ট উন্নতি ছিল। নৃত্যের প্রচলন ছিল। এখন বিজ্ঞান, স্থাপত্যে তোমরা নিশ্চয়ই এখন জানো যে বিভিন্ন ধরনের চাইনিজ প্রোডাক্ট, চাইনা প্রোডাক্ট বলে খুব পরিচিত, হ্যাঁ, খুব বিভিন্ন ধরনের সফটওয়্যার বা টেকনোলজির মাধ্যমে তারা কিন্তু প্রচুর মানে এই ধরনের প্রোডাক্ট তৈরি করে। বিজ্ঞান, স্থাপত্য এবং ভাস্কর্যে চীনারা কিন্তু যথেষ্ট উন্নতি লাভ করছে। তাদের যে বিভিন্ন জায়গায় সেখান থেকে কিন্তু ট্রান্সপোর্টেশন হচ্ছে। তোমার এখানে ওই যে ছোট ছোট যে স্মল ভিলেজ লাইক সেটেলমেন্টস এখানে গড়ে ওঠে এই নদীকে কেন্দ্র করে, এবং আস্তে আস্তে ট্রেড রিলেশনসটাও ডেভেলপ করছে। বিভিন্ন দিকে বাণিজ্যটা
ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। এবং এখানে যে হেরিডিটারি যে মোনার্কিজ রয়েছে, যেখানে জিয়া বা এই জিয়া সাং এদের যে ডাইনাস্টি, সেইটা আস্তে আস্তে ডেভেলপ করছে। এখানে জো ডাইনাস্টিও পরবর্তীকালে ফরমেশন হয়েছে। এবং এই ইয়োলো রিভারকে কেন্দ্র করে, এই ইয়োলো রিভারের কথা তোমরা এর আগেও পড়েছো, এই জায়গাটা একটা ভীষণ উন্নত একটা কালচারাল হার্থে পরিণত হয়েছে, যেখানে থেকে ইন্দো ইউরোপিয়ানস তারা বলছে হু ইন্ট্রোডিউসড ব্রোঞ্জ অ্যান্ড চ্যারিয়টস টু ইয়োলো রিভার পিপল। এই জায়গাটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স রয়েছে পরবর্তীকালে যে সমস্ত সভ্যতার বিকাশ ঘটেছে সেই সমস্ত জায়গায়। Zhou dynasty is connected with the beginning of Chinese classical civilization. পরবর্তীকালে জো ডাইনেস্টি উদ্ভব ঘটে। এরপরে আসছে আমাদের গাঙ্গেস রিভার ভ্যালি, গঙ্গা নদীর যে অববাহিক অঞ্চল, সেটা আমাদের একদম মানে বৈদিক পিরিয়ড থেকে শুরু করে আরিয়ানরা যখন ভারতে প্রবেশ করে, তাদের যে আবির্ভাব ঘটে, সেই সময় ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট, সেখানে যে গঙ্গা নদীকে কেন্দ্র, গঙ্গা আমাদের কাছে একটা পবিত্র নদী বলে পরিচিত, এবং আমরা গঙ্গার জল, এটা আমাদের কালচার যে গঙ্গার জলটা আমরা দেবে বিভিন্ন মানে উৎসবে, এতে আমরা ওটাকে পবিত্র জল হিসাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, সেই জন্য এই নদীকে কেন্দ্র করে কিন্তু সমাজের বিকাশ লাভ করে। এখানে দেখো গঙ্গা নদীর হিমালয় পর্বতমালার কোল থেকে এই যে গঙ্গা নদীর উদ্ভব হচ্ছে, এবং এটা একটা আমাদের ভারতের অন্যতম রিভার বেসিন, যেখানে এই জায়গাটাতে কিন্তু প্রচুর উর্বর ভূমি রয়েছে, যেহেতু এটা প্লেন ল্যান্ড, সমতল ভূমি, সেই সমতল ভূমি, এবং এখানে প্রচুর পলি মাটি, যখন বন্যা হয়, বন্যার ফলে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে নবীন পলি মাটি পড়ে সেই জায়গাটা আরো তোমার উর্বর হয়ে থাকে। তাই এই রিভার ভ্যালিকে কেন্দ্র করে একটা বড় নদী অববাহিকাতে কিন্তু সভ্যতার বিকাশ ঘটতে শুরু করেছে। এবং এখানে তোমার ক্যাটল ব্রিডিং, হ্যাঁ, এখানকার মানুষদের একটা প্রধান অ্যাক্টিভিটি, মানে কৃষিকাজের সাথে সাথে এখানে ক্যাটল ব্রিডিংও একটা বড় উৎসব আর বড় একটা অ্যাক্টিভিটি। এবং এখানে লার্জ ফ্যামিলি কমিউনিটি একসাথে বসবাস করতে শুরু করে, যে বড় বড় যে পরিবার, কারণ এই ক্যাটল ব্রিডিং, এগ্রিকালচার, কৃষিকাজ, এগুলোর জন্য প্রচুর লোকের দরকার হয়ে থাকে, সেই জন্য তাদের একটা লার্জ ফ্যামিলি বেসড যে কমিউনিটি, জনগোষ্ঠী, সেটা গড়ে উঠেছে। এখানে গাভিস্তি বা সংস্কৃতে এটার মানে হচ্ছে ডিজায়ার ফর মোর কাউ, মানে যার যত গরু আছে সে তত বেশি, মানে তার একটা ওই একটা জনগোষ্ঠীর সাথে আর একটা জনগোষ্ঠীর যেন একটা এরকম একটা টেনশনাল যে রিলেশন, সেটা সবসময় একটা চলতে থাকতো। হ্যাঁ, ডিজায়ার ফর মোর কাউ, যার যত আছে সেটাকে আরো বাড়ানো, সেই সেটা একটা প্রভাব বিস্তারের একটা মানে স্ট্যাটাস সিম্বল বা আইটেম বলতে পারো। হ্যাঁ, সেই রকম ভাবে কিন্তু এটা গড়ে উঠেছে। এখানে যে তোমার গ্যাঙ্গেস রিলিজিয়ানে এটা আমাদের দেখতে পাচ্ছি যে ভারতের মধ্যে যে জিওগ্রাফিক্যাল যে রিজিয়নস রয়েছে অন্যান্য অঞ্চলে থেকে, সেখানে গ্যাঙ্গেস সিভিলাইজেশনটা কিন্তু সব থেকে পুরনো একটা সিভিলাইজেশন এবং সব থেকে বড়, এবং তার প্রভাব বিস্তার রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এর পরবর্তীকালে যেটা আমরা আসবো, যে তোমার ইসলামিক রিলিজিয়ান, যেটা আরবের যে ইসলামিক রিলিজিয়ান রয়েছে, সেই ইসলামিক রিলিজিয়ানের এখানে একটা তোমার আস্তে আস্তে সেই সমস্ত জায়গাতেও যে সাংস্কৃতিক মানে বিকাশ ঘটতে থাকে, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এবং ওই মানে ওয়েস্ট এশিয়া, এই দুটোর মধ্যে একটা কালচারাল মানে ডিফিউশন চলতে থাকে ক্রমাগত ভাবেই। সেই ডিফিউশনটা কিন্তু বর্তমান রয়েছে, এখনো বর্তমানে দেখবে যে আমাদের ভারতটা কিন্তু একটা হিন্দু মুসলিমের
একটা এই যে আর্য অনার্য, এসো আর্য এসো অনার্য, এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা কবিতাতেও দেখেছি যে এটা একটা মিলন ভূমি। হ্যাঁ, ভারতের গ্যাঙ্গেস রিভার ভ্যালিটা একটা মিলন ভূমিতে পরিণত হয়েছে, যেখানে ধর্মনিরপেক্ষ যে মানে সংস্কৃতি, হ্যাঁ, সেই ধর্মনিরপেক্ষ সংস্কৃতির একটা বিকাশ স্থল। এবার আমরা আসছি মেসো আমেরিকা। মেসো আমেরিকা, এখানে তোমার বিভিন্ন ধরনের যে ট্রাইবাল গ্রুপস গুলো রয়েছে, তারা বিভিন্ন মানে উর্বর জমির খোঁজে তারা একটা জায়গা থেকে আর একটা জায়গায় কিন্তু তাদের মুভমেন্ট শুরু হয়েছে। মানে একটা জায়গার সমস্ত কিছু তোমরা এর আগে দেখেছো যে ঝুম চাষে যেরকম একটা জায়গা ফেলে দিয়ে আর একটা জায়গায় যাওয়া হতো, বা যে ট্রান্সহিউম্যান্স যেটা ছিল, পশুপালক যাযাবর, তারা এক জায়গা থেকে ছেড়ে দিয়ে আর একটা জায়গায়, সেখানে এইরকম ভাবে যে সমস্ত জায়গাগুলো খুব উর্বর জমির খোঁজে তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তারা বিচরণ করতে শুরু করে। এরকম ভাবে দেখা যাচ্ছে যে নর্থ আমেরিকা বা ওই সেন্ট্রাল আমেরিকা, যে সেন্ট্রাল আমেরিকায় যেটা মেক্সিকো, সেইখানে কিন্তু সিভিলাইজেশন যেটা শুরু হয়, সভ্যতার বিকাশ শুরু হচ্ছে। সেখানে যে সাংস্কৃতিক যে বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, সেই সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো কিন্তু ওই ওখানেও আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটার মধ্যে বিকাশ লাভ হচ্ছে মধ্য আমেরিকার মধ্যে। এখানেও তোমার কিছু নদীকে কেন্দ্র করে মেসো আমেরিকা যে সভ্যতা, সেই সভ্যতার বিকাশ লাভ করছে। এইটা আবার কয়েকটা ভাগে বিভক্ত আছে। মেসো আমেরিকার মধ্যে তিনটে ভাগ রয়েছে, দুটো সভ্যতা। এর মধ্যে মায়া সভ্যতা, এর আগে তোমাদের বলছিলাম যে মায়া সভ্যতা, যেটা মেক্সিকোর ইউকাটান এবং সংলগ্ন গুয়াতেমালার নিম্নভূমিতে মায়া সম্প্রদায় এর একটা বিস্তৃত সভ্যতা গড়ে উঠেছিল। এবং এই মায়া সভ্যতা একটা প্রাচীন সভ্যতা, প্রায় খ্রিস্টপূর্ব 1300 সাল থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতা স্থায়ী হয়েছিল। এটাও একটা পিতৃতান্ত্রিক সমাজের বসবাস। এবং এখানে মধ্য আমেরিকার যে নিম্ন সমতল ভূমি, যেখানে উষ্ণ আর্দ্র জলবায়ু, তোমরা এখানে এটা আমেরিকার অবস্থানটা দেখলে বুঝতে পারবে যে যেখানে উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে মায়া অধিবাসীরা বেশি পরিমাণে ভুট্টা চাষ করতো। সেজন্য এটা হুইট ইকোনমি, ভুট্টা অর্থনীতি বলে পরিচিত ছিল। মায়া অধিবাসীরা পশুপালন সেরকম জানতো না, কিন্তু এদের মৃৎশিল্পে একটা অসাধারণ ভূমিকা ছিল। তারা বিভিন্ন অলংকার আদি নির্মাণ, বিভিন্ন আকৃতির পান পাত্র তৈরি, এইগুলো তারা তৈরি করত। এবং বিভিন্ন দেব দেবীতে তারা বিশ্বাস করত, এবং নক্ষত্রের যে গতিবিধি সেই সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা ছিল। এবং এই যে আকাশে মহাশূন্যে যে মহাজাগতিক যে বস্তুর চলাচল, সে সম্পর্কে যথেষ্ট ধারণা ছিল। এবং বিভিন্ন আমাদের যে সময়কে দিন মাস বছর এরকম ভাবে যে বিভক্ত করা, বা মায়া অধিবাসীরা 365 দিনে বছর গণনা, হ্যাঁ, সেটা মায়া ক্যালেন্ডার নামে পরিচিত। দেখবে মায়া ক্যালেন্ডার যেটা খুব নাম করা, সেখান থেকে কিন্তু 365 দিনে বছর গণনা করেছিল তারা। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাজটেক সভ্যতা। তাহলে মধ্য আমেরিকার মেসো আমেরিকাকে দুটো সভ্যতা আমরা দেখতে পাচ্ছি, একটা মায়া সভ্যতা আর একটা অ্যাজটেক সভ্যতা। এই সভ্যতা তোমার মেক্সিকো শহরে, যেখানে প্রাচীন অ্যাজটেক সভ্যতার উন্মেষ হয়েছিল, সেটা সমুদ্র সমতল থেকে 7000 ফুট উঁচুতে যে সমতল ভূমি রয়েছে, সেখানে অ্যাজটেক সভ্যতা বিকাশ লাভ করেছিল। এই সভ্যতার বিকাশ হয়েছিল এখানে কৃষিকাজের জন্য বাঁধ নির্মাণ করে সভ্যতার সূত্রপাত হয়েছিল। এখানে জলাশয় রয়েছে, সেই জলাশয় মানে বাঁধ তৈরি করে বিভিন্ন জলাশয় করে এখানেও সমাজ ব্যবস্থায় যে বসবাস করতো, সেখানে কৃষিকাজ প্রধান উপজীবিকা। এদেরও ভাষা বর্ণমালা ছিল, খাদ্যের মধ্যে গম যব ভুট্টা। এরাও ধর্ম বিশ্বাসী ছিল এবং জ্ঞান বিজ্ঞানকে ধর্মের সাথে তারা যুক্ত করেছিল। স্থাপত্য শিল্পেও এদের যথেষ্ট পারদর্শিতা আমরা দেখতে পাচ্ছি, এবং শিল্পকর্মের বিভিন্ন ধরনের শিল্পকর্ম এখানে তার নিদর্শন পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে স্পেনীয় যে সৈন্য, তাদের দ্বারা এই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, অ্যাজটেক সভ্যতাটা। আর পরবর্তীকালে স্পেনের যে সৈন্য, তারা কিন্তু ধ্বংস করে দিয়েছিল।
তাহলে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই যে ইউজ অফ হুইল, হ্যাঁ, তার ব্যবহার করেছিল। এই যে চাকার ব্যবহার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর আগে এই যে বিভিন্ন ধরনের মাটির যে কাজ, সেগুলো ম্যানুয়ালি তারা করতো। ডোমেস্টিক অ্যানিমালস, ডিউ টু ল্যাক অফ লার্জ ডোমেস্টিক অ্যানিমালস ইন মেসো আমেরিকা, হুইচ ইন টার্ন এক্সপ্লেন্স মাচ ল্যাটার, মানে এই ডোমেস্টিক অ্যানিমালের পরিবর্তে তারা চাকার ব্যবহার করলো, চাকার মাধ্যমে এটা তৈরি করতে শুরু করলো। এইভাবে তাদের মধ্যে যে this fact probably also became an indirect cause of the absence of urban settlements, and the whole area was filled with rather small settlements. ছোট ছোট সভ্যতা, বড় যে নগর সভ্যতা সেরকম এখানে ছিল না, ছোট সভ্যতা বিকাশ ঘটেছে। এখানে আরেকটা হচ্ছে symptoms of typical civilization emerged with the advent of Olmec rulers at around 1200 BC, giving rise to the construction of expansive ceremonial centers. এই যে বিভিন্ন যে ceremonial centers গুলো হয় সেগুলোর কনস্ট্রাকশন করেছে, ড্রেনেজ স্ট্রাকচার্স, as well as creation of colossal artistic objects, বড় ধরনের একটা আর্টিস্টিক অবজেক্ট, যেরকম উলমেক হেডস ফেমাস, দেখবে এক একটা থাকে না, শুধু মুখটা, মাথা মুখের একটা বড় করে একটা ছবি, বিভিন্ন তোমার ইয়েতে দেখতে পাবে, যেরকম এগুলো স্থাপত্য শিল্পের যেগুলো সংরক্ষণাগার আছে সেখানে কিন্তু এই উলমেক হেড আছে। The disappearance of the Olmec civilizations for reasons still unknown was followed by the era of Maya. এই উলমেক সিভিলাইজেশন আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, কিন্তু তার কোনো চিহ্ন কেউ কিভাবে হলো সে সম্পর্কে কারোর কোনো জানা নেই। এরপরে আমরা আসছি যে ওয়েস্ট আফ্রিকা। ওয়েস্ট আফ্রিকা, এখানে যে সুদান, এর আগে আমরা দেখলাম যেখানে নোম্যাডিক প্যাস্টোরালিজম এই জায়গাটায় একটা প্রাধান্য বিস্তার লাভ করেছিল, সেই সেখানে তোমার সুদানীয় যে সাংস্কৃতিক উৎসভূমি, সেটা অবশ্য অনেকটা পিছিয়ে ছিল অন্যান্য উৎসভূমির থেকে, এটা অনেকখানি পিছনে ছিল। যে আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণ ভাগে এটা অবস্থিত, এবং এর যে সভ্যতার অগ্রগতি খুব ধীর গতিতে হয়েছিল, এবং এর কারণ প্রাকৃতিক এবং ভৌগোলিক দুটো কারণই এখানে বলা যেতে পারে, যে কারণে অতটা বিকাশ লাভ করেনি। যেহেতু বৃহৎ যে সাহারা মরুভূমি, তার দক্ষিণে যে এই উর্বর কৃষি জমির যে অভাব রয়েছিল, সেই ওই অঞ্চলে উন্নত সাংস্কৃতিক উৎসভূমির সৃষ্টি এবং লাভজনক যে বাণিজ্যিক কার্যকলাপের একটা কিন্তু প্রধান বাধা হয়ে দাঁড়ায়। কারণ এই মরু সাংস্কৃতিক উৎসভূমির প্রধান পরিবহনের মাধ্যমে ছিল ঘোড়া। ঘোড়ার মাধ্যমে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করা হতো, এবং এখানকার অধিবাসীদের যে সাহারার দক্ষিণে বসবাস করা শুরু করে পশু শিকার, খাদ্য সংগ্রহ, এই সমস্ত কাজের সাথে তারা জড়িয়ে পড়েছিল, এবং প্রথম দিকে তারা প্রীতিতান্ত্রিক সমাজে বসবাস করত, এবং জনসংখ্যার ঘনত্ব খুবই কম ছিল, যেহেতু এখানে ধর্মীয় কুসংস্কার প্রভাব বিস্তার করছিল মানুষের মধ্যে, এবং এখানে নির্দিষ্ট কোনো বসতি ছিল না, একটা নির্দিষ্ট অস্থায়ী যে বসতি গড়ে তোলা হচ্ছিল। তারা মাঝে মধ্যেই এরকম ধাতুবিদ্যাতে তাদের যথেষ্ট উন্নত কাজের পরিচয় রয়েছে। আবার তোমার এই যে পূর্ব আফ্রিকার যে ভিক্টোরিয়া হ্রদ, সেই ভিক্টোরিয়া হ্রদের ওখানে কার্বন স্টিল উৎপাদন কেন্দ্র আরো অনেক পরে সেটা গড়ে ওঠে। তাই এই আফ্রিকার যে সাংস্কৃতিক উৎসভূমিতে লৌহ প্রস্তর যুগ বহু আগেই কিন্তু শুরু হয়েছিল। এই সাংস্কৃতিক ভূমিতে দ্রুত লোহার প্রচলন ও তার ব্যবহার শুরু হলো, এবং তারপরে এবং কৃষিকাজেও যথেষ্ট উন্নতি লাভ করেছে পরবর্তীকালে। এখানকার যে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং অর্থনৈতিক উন্নতি, সেটা আমরা দেখতে পাচ্ছি যে খুব ধীর গতিতে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে এটা আস্তে আস্তে বিকাশ লাভ করে। এখানে বান্টু উপজাতি, এখানকার বিশেষ ভূমিকা, বান্টু উপজাতিরা সাংস্কৃতিক ভূমি, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উন্নয়ন, পশুপালন, এই দিকে আমরা বান্টু
উপজাতির কথা আমরা পড়েছি এর আগেও। আফ্রিকার দক্ষিণ ভাগ থেকে বিভিন্ন অঞ্চলে স্থানান্তরের মাধ্যমে যে কৃষি অর্থনৈতিক কার্যের বিস্তার ঘটেছিল। তাহলে আমরা এই ওয়েস্ট আফ্রিকার এই জায়গাটা একটু দেখে নাও, এই সাহারা মরুভূমির দক্ষিণে। হ্যাঁ, এখানে যে নাইজার নদীটাকে কেন্দ্র করেই কিন্তু এই সভ্যতার বিকাশ ঘটেছিল। কিন্তু যেহেতু এটা মরু অঞ্চলের কাছাকাছি এবং এখানে পরিবহনের মাধ্যম হিসাবে শুধু বলা হলো যে ঘোড়া, বলদ এগুলো আছে, সেই জন্য এখানে বিকাশটা খুব কম, মানে খুব ধীর গতিতে এর বিকাশ হয়েছে। যেরকম এই ঘানা, মালি এই জায়গাগুলো এখানে আছে দেখো, সেই সমস্ত জায়গাতে কিন্তু এই সভ্যতাটা বিকাশ ঘটেছে। এরপরে আমরা এজিয়ান বা গ্রিক সংস্কৃতির উৎসভূমি, যেটা গ্রিক সভ্যতা, সেইটা এই গ্রিক সভ্যতা কিন্তু নদীকে কেন্দ্র করে গড়ে ওঠেনি। এই গ্রিক সভ্যতার সাইক্লাডিক এবং মিনোয়ান সভ্যতার সমন্বয়ে ঘটেছে। সাইক্লাডিক আর মিনোয়ান সভ্যতার সমন্বয়ে এটা গড়ে উঠেছিল। এটা গ্রিস এবং তার পার্শ্ববর্তী এজিয়ান সাগর একত্রে এজিয়ান সভ্যতা বা গ্রিক সাংস্কৃতিক ভূমি গড়ে উঠেছে। এখানেও এই গ্রিক বিজ্ঞানীদের কথা তো তোমরা আগে পড়েছো, তোমরা তো পড়েছো না, ওই জিওগ্রাফিক্যাল থট পড়েছো তো, না পড়োনি? জিওগ্রাফিক্যাল থট না ম্যাম, পড়িনি। জিওগ্রাফিক্যাল থটে তোমরা প্রাচীন যেটা এনশিয়েন্ট জিওগ্রাফিক্যাল থট, সেখানে এই গ্রিক বিজ্ঞানীদের কথা আসবে। পুরো একটা এই আছে, ওটা সিলেবাসই আছে, যেখানে পৃথিবীর মানচিত্র অঙ্কন, গ্রিকদের যে অবদান আর কি, গ্রিক কন্ট্রিবিউশন ইন জিওগ্রাফি, সেখানে গ্রিসে সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা হয় এবং গ্রিকরা তোমার প্রাচীন যে অলিম্পিক, সেটা 776 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন অলিম্পিকের উদ্ভব করেছিল। তারা আধুনিক জ্যামিতি, প্রাণীবিজ্ঞান, পদার্থবিজ্ঞানের যেরকম পদার্থবিজ্ঞানের পিথাগোরাস, আর্কিমিডিস, অ্যারিস্টটল, এই সমস্ত যে মহান বৈজ্ঞানিকরা এই গ্রিক থেকেই কিন্তু উদ্ভব করেছিল তাদের। তাই গ্রিক সভ্যতা জ্ঞান বিজ্ঞানের একটা পীঠস্থল। গ্রিক সভ্যতার স্থাপত্য এবং ভাস্কর্য অতুলনীয় ছিল, শিল্পের নিদর্শন সেখানে রয়েছে। তাই প্রথম যে নগর সভ্যতার গোড়াপত্তন, পৃথিবীর প্রথম নগর সভ্যতার গোড়াপত্তন কিন্তু গ্রিসেই হয়েছে। গ্রিকরা আদর্শ গ্রিক বর্ণমালা উদ্ভব করেছিল এবং দেখবে তোমরা এই কম্পিউটারে দেখবে গ্রিক যে এনশিয়েন্ট যে বর্ণমালা, সেটা কিন্তু আছে। এই সমাজেও পিতৃতান্ত্রিক পরিবার থাকলেও নারীদের যথেষ্ট মর্যাদা ছিল এবং এই সভ্যতাতে ব্যবসা বাণিজ্যেরও যথেষ্ট প্রভাব বিস্তার ঘটেছিল। এখানে আমরা মোটামুটি সবগুলো আছে। আর একটা আছে পেরুর ইনকা সভ্যতা, বা এটা পরবর্তীকালে যেটা আধুনিক সভ্যতা, বা পেরু আন্দিয়ান সাংস্কৃতিক উৎসভূমি। এখানে কালচারাল হার্টস গুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় যে বিকাশ লাভ করেছিল সেটা দেখতে পারো। পেরুর ইনকা সভ্যতাটা দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতাঞ্চলের পাদদেশে 400 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতা এগুলোকে আন্দীয় সভ্যতা নামে পরিচিত। এটা অরণ্যযুক্ত একটা পাহাড় ঘেরা একটা দুর্গম পরিবেশে এই সভ্যতা গড়ে উঠেছে। পেরুর আন্দিজ পর্বতে বিভিন্ন স্থানে খনন কার্যের মাধ্যমে এই প্রাচীন সভ্যতাটি আবিষ্কৃত হয়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে এই অঞ্চলের অধিবাসীরা শিকার সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করত এবং চাষের প্রচলন ছিল। এবং এই ইনকা সভ্যতায় নিচু যেটা পিকচু শহরের নিদর্শন, গড়ে ওঠা নিচু পিকচু শহর, সেটা একটা ইনকা সভ্যতায় গড়ে উঠেছিল। এখানেও তোমার সমাজে স্তরায়ন ছিল, জমির মালিক ছিল রাজা, সেখানে নারীর কোনো অধিকার ছিল না। এইরকম ধরনের সভ্যতায় প্রধান উপজীবিকা ছিল কৃষি। এছাড়া সোনা, রূপা, ব্রোঞ্জ এই সমস্ত পাত্র তারা নির্মাণ করত। ভুট্টা ছিল এদের প্রধান খাদ্য এবং সূর্য ছিল ইনকাদের প্রধান দেবতা। মৃৎশিল্পে, বস্ত্র বরণ শিল্পে ইনকারা যথেষ্ট উন্নত ছিল এবং পাহাড়ের ঢাল কেটে, যেহেতু এটা পর্বত ঘেরা
যে দুর্গম পরিবেশে, সেজন্য এটা পাহাড়ের ঢাল কেটে তোমার বসতি নির্মাণ করতো পাহাড়ের ঢালে। এবং এদের উন্নত কারিগরি জ্ঞান, ওই যে এই যে ঢাল কেটে ঠিকভাবে বসতি স্থাপন, সেটা তার জন্য কিন্তু কারিগরি জ্ঞান থাকা দরকার। এখানকার সম্রাটকেই বলা হতো ইনকা। এখানকার যে ইনকা শাসকরা ছিলেন অভিজাত রাজকীয় বংশের, এবং সম্রাটকে বলা হতো ইনকা। পরে অবশ্য সভ্যতার নামই হয়ে গেল ইনকা। এখানে তোমার ইনকাদের কর ব্যবস্থা ছিল, এখানে ট্যাক্স, যেটা চাষবাস হতো উপত্যকায় বা পাহাড়ের ঢালে। এখানকার প্রধান খাদ্য আলু, ভুট্টা। এখানকার পোশাক যেটা, সেটা উল দিয়ে, যেহেতু ওই পর্বত ঘেরা জায়গায় এটার অবস্থান ছিল, তাই লামার উল দিয়ে এখানকার পোশাক তৈরি হতো। আবার সুতি কাপড়ও তারা পরতো, এবং অভিজাতরা ধাতুর ঝুলিয়ে রাখতো তাদের এটা, অভিজাতদের এতে। মেয়েরা এক ধরনের শাল পরতো, নাম হচ্ছে মান্তাস। এইরকম ভাবে এখানে যে ছোট ছোট বাড়িগুলো তারা গড়ে তুলেছিল, এবং একসাথে সেইগুলো অবস্থান করত। তাই এছাড়া ধনীরা অবশ্য বড় ধরনের পাথরের প্রাসাদ তৈরি করে বসবাস করত। এছাড়া তোমার এখানে তো সূর্য দেবতার কথা আমি বললামই, যে সূর্যের সন্তান বলে ওরা নিজেদেরকে মান্য করতো, যা এটা সূর্যই হচ্ছে তাদের প্রধান দেবতা। এছাড়া ভিরাকোকা ছিলেন একটা প্রধান দেবতা, তিনি ছিলেন ইনকাদের স্রষ্টা। ভিরাকোকাকে তারা নিজেদের স্রষ্টা বলে মান্যতা দিয়েত। এই তোমার এগুলো এইভাবেই এই সভ্যতা মোটামুটি বিকাশ লাভ করেছিল। এবং ইনকা সভ্যতা পরস্পর তিনটি ভিন্ন সাংস্কৃতিক সমন্বয়ে গঠিত হয়েছিল। সেই তিনটে আলাদা আলাদা যে সংস্কৃতি, সেটা হচ্ছে প্যারাকাস, মোচিকা, টিয়ারওয়ানাকো। এই তিনটে সংস্কৃতি, প্যারাকাস, মোচিকা আর টিয়ারওয়ানাকো সংস্কৃতি। এই তিনটে সংস্কৃতি, যেটা পৃথিবীর উচ্চতম হ্রদ টিয়ারওয়ানাকো, সেই হ্রদের উপরে এই সভ্যতাটা বিকাশ লাভ করেছিল। তাহলে এই হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সভ্যতা আমরা দেখলাম। আর এখানে মেটেরিয়াল আর নন মেটেরিয়াল, যে এটা কালচারাল এলিমেন্টস এ এগুলো আসবে, যে এটা যদিও কালচারাল হার্টের সাথে না, মানে তোমার যে সমস্ত মেটেরিয়াল কালচার গুলো আমরা দেখছি, সেটা এই যে ফিজিক্যাল ভিজিবল থিংস, সেগুলো হচ্ছে মেটেরিয়াল কালচার। হাউস টাইলস, টুলস, এগুলো যেগুলো বিল্ডিং, বিল্ট এনভায়রনমেন্ট, এইগুলো একটা কালচার তৈরি করছে। হ্যাঁ, এগুলোকে দেখেই তো আমরা বুঝতে পারছি যে এখানকার সংস্কৃতি, যেটা কালচারাল ল্যান্ডস্কেপ ক্রিয়েটেড বাই হিউম্যান বিংস। এই ধরনের মেটেরিয়াল কালচারাল ল্যান্ডস্কেপ এখানে তৈরি হচ্ছে। আর নন মেটেরিয়াল কালচার হচ্ছে যে ইনট্যাঞ্জেবল, যেটাকে স্পর্শ করা যায় না, যেরকম সংস, স্টোরিজ, আউটলুকস, বিলিফস, স্পিচ প্যাটার্ন, স্পিচ প্যাটার্ন, এগুলো কিন্তু নন মেটেরিয়াল কালচার। তাহলে আমরা কালচারাল ল্যান্ডস্কেপ বা সাংস্কৃতিক ভূদৃশ্য তৈরি করতে এই মেটেরিয়াল কালচার এবং নন মেটেরিয়াল কালচার দুটোরই অবদান রয়েছে। যেরকম তোমার কালচারাল হার্টের ক্ষেত্রে যেটা আমরা রিভিউ করতে পারি, যে এরকম আস্তে আস্তে এই যে তোমার ছবিতে দেখতে পাচ্ছ যে রেড কালারের যে জায়গাগুলো রয়েছে, মোটামুটি পৃথিবীর দেখো ঠিক মাঝ বরাবরই যেন এই অঞ্চলটাতেই এই কালচারাল হার্টের বিকাশ লাভ করেছে। তারপরে কিন্তু সেটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, ডিফিউশন হয়েছে। এই মাল্টিলিনিয়ারিজম যেটা বলা হচ্ছে, সেটা কন্টেন্স দ্য অ্যাজাম্পশন অফ এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম, যে নিয়ন্ত্রণবাদ, যে নিয়ন্ত্রণবাদের যে ভূমিকা রয়েছে, সেই পরিবেশগত নিয়ন্ত্রণবাদ, সেই পরিবেশগত নিয়ন্ত্রণবাদ অনুযায়ী দ্য ক্লাইমেট কন্ট্রোলস কালচার। কোন একটা জায়গার সংস্কৃতিকে কিন্তু ক্লাইমেটই নিয়ন্ত্রণ করছে, মানে জলবায়ু নিয়ন্ত্রণ করছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম বা পরিবেশগত নিয়ন্ত্রণবাদ। সেই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে এই মাল্টিলিনিয়ারিজম কনসেপ্টটা এসছে। আর ডিফিউশনিয়ারিজম প্লেসেস মোর এমফ্যাসিস অন হিউম্যান কন্ট্যাক্ট, স্পেশালি থ্রু ট্রেড টু এক্সপ্লেন কালচারাল সিমিলারিটিস।
এর ডিফিউশনালিজমের মাধ্যমে মানুষ কি করছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে এক সংস্কৃতিটা, একই ধরনের যে সংস্কৃতি, সেগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং তার ব্যাখ্যাও তারা করতে পারছে। Thus it has connections to the possibilist paradigm। অর্থাৎ এই ডিফিউশনালিজমটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষের দ্বারাই তো হচ্ছে এবং সেখানে প্রকৃতির ততটা কোনো ভূমিকা থাকছে না, সেজন্য এটাকে বলা হচ্ছে সম্ভাবনাবাদের একটা দৃষ্টান্ত আমরা বলতে পারি, যেটা তোমরা পরবর্তীকালে জিওগ্রাফিক্যাল থটেও পড়বে যে সম্ভাবনাবাদ, নিয়ন্ত্রণবাদ, সেগুলো সেটা এখানেও কালচারাল হার্টের জায়গায় আমরা দেখতে পাচ্ছি। কালচারাল হার্টটা মেনলি মাল্টিলিনিয়ারিজম বা এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের উপর ভিত্তি করে হচ্ছে, আর ডিফিউশনটা হচ্ছে তোমার এর উপরে পসিবিলিস্ট প্যারাডাইমের উপর ভিত্তি করে। এখানে একটা কালচারাল আর্ট এখানে রয়েছে। এই কালচারাল আর্টটাকে, এটাকে বলা হচ্ছে সিনক্রেটিজম। সিনক্রেটিজম কেন বলছে, যে এইখানে কালচারস ক্যান মিট অ্যান্ড ব্লেন্ড টুগেদার, একটা কালচারের সাথে আরেকটা কালচারের ব্লেন্ডিং হচ্ছে, মিট মানে একত্রিত হচ্ছে, এবং এই একটা আর্টের মাধ্যমে সেই মানে একত্রীকরণটা আমরা বুঝতে পারছি, যে এখানে কিরকম ভাবে এই যে মূর্তিটার মধ্যে বিভিন্ন আর্টের প্রকাশ কিন্তু এখানে রয়েছে। এটা একটা এক্সাম্পল অফ আওয়ার লেডি অফ গুয়াডালুপু। এগেন এটা হচ্ছে ক্যাথলিজম মিটস নেটিভ ট্র্যাডিশনস। এখানে একটা নেটিভ ট্র্যাডিশন যেরকম আছে, এই ছবিটাকে একটা ডেসক্রিপশন আছে এই ছবিটার যে মেক্সিকো সিটির যে ডেসক্রিপশন আছে সেইটা এখানে বলছে। অর্থাৎ সিনক্রেটিজম রেফার্স টু টু অর মোর ডিফারেন্ট কালচারাল ট্র্যাডিশনস meeting, and instead of maintaining diverse differences, or instead of one dominant culture assimilating the other, the various cultures can blend to form a new hybrid culture. This is known as the syncretism. এই যে একটা মিশ্রিত যে সংস্কৃতি তৈরি হলো, মিশ্র সংস্কৃতি, সেটাকেই বলা হচ্ছে সিনক্রেটিজম। হ্যাঁ, সেখানে এই যে ছবিটাতে যে লেডি দেখাচ্ছে, সেই লেডির যে পুরো পোশাক থেকে শুরু করে সেটা একটা মানে এই যে বলছে দ্য ইমেজ অলসো হ্যাড লেয়ার্স অফ মিনিং, অনেকগুলো স্তরে তার মিনিং রয়েছে। যেমন ইন্ডিজিনাস পিপল অফ মেক্সিকো হু অ্যাসোসিয়েটেড হার ইমেজ উইথ দেয়ার পলিথিয়েস্টিক ডেইটিস, তাদের যে সমস্ত দেবদেবী রয়েছে তার একটা প্রতিমূর্তি। আবার দেখা যাচ্ছে যে হার ব্লু গ্রিন ম্যান্টল ওয়াজ অফ দ্য কালার রিজার্ভড ফর দ্য ডিভাইন কাপল, একটা ওই ব্লু গ্রিন কালারটার মাধ্যমে তাদের কোন একটা দৈব যে ঈশ্বরী তাদের বোঝানো হচ্ছে। হার বেল্ট ইজ ইন্টারপ্রেটেড অ্যাজ এ সাইন অফ প্রেগনেন্সি, তার যে কোমরের যে বেল্টটা রয়েছে সেটাকে তার প্রেগনেন্সিটাকে বোঝানোর জন্য সেটা বলছে। and a cross-shaped image symbolizing the cosmos and called Nahui Olin is inscribed beneath the image's sash. মানে এইগুলোর মাধ্যমে তোমার বিভিন্ন ধরনের সংস্কৃতির একটা মেলবন্ধন এই তোমার পিকচারের মধ্যে রয়েছে। সেই জন্য এই আর্টটাকে বলা হচ্ছে সিনক্রেটিজম, মিশ্র সংস্কৃতির এটা একটা প্রতীক বলা যেতে পারে। এরপরে এমনি ফোক কালচার, এগুলো আমি এমনি দিয়েছি, এগুলো তো কালচারাল হার্টে আসছে না, মানে যেহেতু কালচারাল হার্টের যে বিভিন্ন ফোক কালচারটা এইভাবেই আসে অনেক সময়, যে সেখানকার যে লোক সংস্কৃতি, সেই লোক সংস্কৃতির যে ড্রেস, ফুডস, ট্র্যাডিশনস, সেইগুলো কিন্তু আস্তে আস্তে একটা এথনিক গ্রুপ হিসাবে তাদের একটা পার্টিকুলার লোকেশনে এই সংস্কৃতিটা বিকাশ লাভ করতে থাকে। এটা বিভিন্ন জায়গার ফোক কালচার আছে, এক একটা জায়গার ফোক কালচারের এক এক ধরনের ট্র্যাডিশনস আছে। আর এইটা হচ্ছে তোমার যে কিভাবে আস্তে আস্তে ওভার টাইম সাম কালচারাল হার্টস মে ডিক্লাইন অ্যাজ নিউ ওয়ান্স অ্যাসেন্ট, আস্তে আস্তে এক একটা কালচারাল হার্ট ডিক্লাইন করছে, আবার নতুন কালচারাল হার্ট আসছে। এখন দেখো এগুলোতে এনশিয়েন্ট কালচার, খুব ডার্ক গ্রিনটা, তারপর একটা স্ফিয়ার অফ ইন্টারাকশন, আস্তে আস্তে পরস্পরের থেকে সংস্পর্শে আস্তে আস্তে থেকে এটা ইন্টারাকশনের তার স্ফিয়ারটা বেড়ে যাচ্ছিল। আর মডার্ন যে কালচারাল হার্ট সেটা হচ্ছে এখন জাপান
আর এদিকে ওয়েস্টার্ন ইউরোপ। এগুলো হচ্ছে মডার্ন কালচারাল হাব। আর এটা যে এই যে যে অ্যারো গুলো দেখছো সেটা আস্তে আস্তে কিভাবে চারিদিকে মেজর ডাইরেকশনস, যে কোন কোন দিকে এই যে সংস্কৃতিটা বিস্তার ঘটেছে সেইগুলো এখানে দেখানো হচ্ছে।